সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডাক্তার অনুকা রায়ের বন্ধ্যাত্ব চিকিৎসার নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে। দর্শক, আশা করি যারা আপনারা আমাদের সাথে আজকে এই ফেসবুকের হেলথ টক পেজে জয়েন করে প্রোগ্রামটি দেখছেন, তারা টপিকটা শুনে বুঝতে পারছেন যে আমরা আজকে বন্ধ্যত্বর নানা ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং নতুন নতুন কি ধরনের চিকিৎসা এবং কিভাবে আমরা দিচ্ছি এবং কতটুকু কম খরচে আমরা দিতে পারছি এবং আপনাদেরকে আমরা আসলে এই যে একটা স্বপ্ন, এই স্বপ্নটা পূরণে কতটুকু সহায়তা করতে পারছি, সে সমস্ত বিষয় নিয়ে আমরা সার্বিকভাবে আলোচনা করব আমাদের ৫টি পর্বে। আজকে আমরা ৫টি পর্বের ১ম পর্বে আছি এবং খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের কাছে আমরা এই পর্বে রেখেছি এবং তা হচ্ছে ব বন্ধ্যত্বের জন্য কিছু ভুল ধারণা থাকে এবং সেই ভুল ধারণাগুলো কি কি এবং এই ভুল ধারণাগুলোকে কাটিয়ে উঠে আমরা কিভাবে আসলে সন্তান সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারি এবং খুব ভালোভাবে চিকিৎসা নিয়ে আমরা সেইগুলোকে কিভাবে আহ উম মানে প্রতিরোধ করতে পারি এবং চিকিৎসার মাধ্যম দিয়ে কিভাবে আসলে আমরা ওই সমস্যাগুলোকে সমাধান করতে পারি, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলছি। কারণ কি দেখা যায়, যখনই বন্ধুত্ব নিয়ে আমরা কথা বলি তখনই বেশিরভাগ দম্পতি একটা ফ্রাস্ট্রেটেড সিচুয়েশনের মধ্যে দিয়ে থাকেন, কিছুটা দুশ্চিন্তা, কিছুটা নানা ধরনের মানসিক চাপ, এই ধরনের বিষয়গুলো থাকে। কিন্তু আসলে দেখা যাচ্ছিল যে খুব সহজ কিছু পরীক্ষা নিরীক্ষা বা খুব সহজ কিছু চিকিৎসা নিলেই কিন্তু তারা আসলে সুস্থ হতে পারতেন বা তারা কিন্তু সন্তান ধারণ করতে সক্ষম হতে পারতেন। সেক্ষেত্রে কি আমাদের দেরি হয়ে যাচ্ছে কিনা বা আমরা আসলেই সঠিক ডক্টরের কাছে যাচ্ছি কিনা বা আমরা সঠিক সেন্টারটি থেকে চিকিৎসা নিচ্ছি কিনা, এই বিষয়ে সার্বিকভাবে জানানোর জন্য আমাদের আজকের এই আয়োজন আমরা করছি। এবং আজকের এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে হেলথ টক ফেসবুক পেজে জয়েন করেছেন ডাক্তার অনুকা রায়, যিনি চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ারে কর্মরত আছেন এবং সেই সাথে ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জন, যিনি একাধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইন আইইউ, আইভিএফ এবং ইক্সি এবং সেই সাথে বন্ধ্যাত্ব ও টেস্ট টিউব চিকিৎসা পদ্ধতিতে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন ইন্ডিয়া থেকে। আমরা আজকে অনেক সৌভাগ্যক্রমে তাকে পেয়েছি আমাদের মাঝে, যে তার সাথে আমাদের সমস্যাগুলো আমরা শেয়ার করবো এবং সেই সাথে আশা করি যারা দর্শক দেখছেন তারা তাদের সমস্যাগুলোর সাথে রিলেট করতে পারবে এবং সমাধানের একটি রাস্তা আপনারা খুঁজে পাবেন। তো সেই জায়গা থেকে আমি শুরুতেই ম্যাডামের কাছে আসছি, যে ম্যাডাম কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমরা ভালো আছি। হুম। আশা করি ম্যাডাম আপনার ধন্যবাদ মূল্যবান। ডক্টর মলি, আপনাকে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং এটা আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমি যেটা আহ, বলতে চাই ১ম এ আজকের বিষয় বন্ধ্যাত্ব নিয়ে যে ভুল ধারণা, এটা কিন্তু মানে খুব কমন একটা বিষয় আমাদের সমাজে। আমরা যেমন সবসময় বলি যে মহিলাদের জন্যই বন্ধ্যাত্বটা হচ্ছে। হ্যাঁ? পুরুষের জন্য দায়ী না। সমাজ, ফ্যামিলি সবাই আমরা কিন্তু ফিমেলকে দায়ী করি। হ্যাঁ? এবং দীর্ঘদিন এটা নিয়ে পার করতেছে। আজকে না কালকে, কালকে না পরশু। এভাবে করে, করে কিন্তু বছরের পর বছর পার করছে। হ্যাঁ? চিকিৎসায় আসছেন না। এই যে একটা মানে ভুল এক্ষেত্রে ধারণা আমাদের ভিতরে আছে, এটা নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। আলোচনা অনেক ধন্যবাদ ম্যাডাম এবং আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। কারণ আপনাদের এই বক্তব্যের মাধ্যমে যারা দেখবেন এবং শুনবেন, আশা করি তারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং আমাদের উদ্দেশ্য এটাই যে একজন দম্পতি হলেও যাতে সম্ভাবনার আলো দেখতে পায় সন্তান ধারণের মাধ্যমে। আমি প্রথমে একটু ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে বন্ধ্যত্ব সম্পর্কে অনেকের কিছু মিসকনসেপশন থাকে, যে আমি বিয়ে হয়েছে, আমার প্রায় ২ বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, আমার বাচ্চা হচ্ছে না। আবার কেউ বিয়ে করেছে ৩ মাস চেষ্টা করে চলে আসছে ডাক্তারের কাছে যে আমার ৩ মাস ধরে আমি চেষ্টা করছি প্রাকৃতিক ভাবে, আমার বাচ্চা হচ্ছে না কেন। আবার অনেকের এরকমও কমপ্লেন থাকে যে আমার তো হাজবেন্ড বিদেশে থাকে, সেক্ষেত্রে যখন তিনি আসবেন আমার সময় খুবই অল্প থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে সন্তান ধারণ করতে পারি। তো এই ধরনের নানা ধরনের, কারণ সন্তান ধারণ করাটা কিন্তু একটা কাপেলের কিন্তু একটা গোল বলা যায়। যদিও জীবন পর্যায়টাকে এগিয়ে নিয়ে যায় সন্তান ধারণ, বাট তারপরেও তাদেরও কিন্তু নিজেদেরও একটা ইয়ে থাকে যে বাবা মা হতে চায়, বিশেষ করে মা যিনি বা নারীটি খুব দ্রুততার সাথে তার একটা সন্তানের মুখ সে দেখতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু জানতে চাই যে এক্স্যাক্টলি একটা কাপল কখন পর্যন্ত চেষ্টা করার পরে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত সন্তান ধারণের জন্য? আচ্ছা, আমরা যে বিষয়টা আমরা ফার্স্ট এ বলতে চাই যে একজন দম্পতি কখন ডাক্তারের কাছে যাবেন, হ্যাঁ? বা চিকিৎসকের কাছে যাবেন, এটা কিন্তু অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন আ আ দম্পতির বয়স, কতদিন ধরে তারা সহবাস করছেন বা একসাথে আছেন বা নিয়মিত মেলামেশা করছেন, হ্যাঁ? দম্পতির কোনো শারীরিক এবং হরমোনগত কোনো সমস্যা আছে কিনা,
হ্যাঁ? এবং দেখতে হবে যে আগের কোনো ইতিহাস আছে কিনা বা ফ্যামিলি হিস্ট্রি বা তার মানে পূর্বের কোনো ইতিহাস আছে কিনা। সবকিছুর পরেই কিন্তু ডিপেন্ড করে। হুম? তারপরে আমরা মেইনলি যেটা দেখি যে কোনো প্রোটেকশন ছাড়া যদি ১ বছর মেলামেশা করে এবং বয়স যদি ৩৫ এর নিচে হয়, তখন কিন্তু ১ বছর পার হওয়ার পরে ডাক্তারের কাছে আসতে হবে। হুম? আরেকটা হুম, হুম, ব্যাপার, যদি দম্পতির বয়স ৩৫ এর উপরে হয়, তখন কিন্তু ৬ মাস যদি সে মানে মেলামেশা করার পরে কোনো প্রোটেকশন ছাড়া রেগুলার নিয়মিত মেলামেশা করে, তখন যদি বাচ্চা না হয় তাহলে অবশ্যই একজন ফার্টিলিটি ডক্টরের কাছে আসতে হবে। হুম? আরেকটা ব্যাপার আমি বলব, যেটা বিশেষ ক্ষেত্রে মানে বিয়ে হওয়ার ৩ মাস, ৫ মাস, ২ মাস যেটাই বলেন না কেন, কিছু ক্ষেত্রে যেমন ফিমেল এবং মেল ২ জনের ক্ষেত্রেই হুম, কিন্তু সময়টা দেখা হয় না। যেমন নারীদের ক্ষেত্রে যদি কারো অনিয়মিত মাসিক থাকে, তাকে কিন্তু হুম, ১ হুম, বছর ওয়েট করলেও হবে না বা ৬ মাস ওয়েট করলেও ওকে, হবে না। তাকে কিন্তু আসতে হবে। হুম? বা যদি এমন হয় যে এন্ডোমেট্রিওসিস এর লক্ষণ থাকে, যেমন ধরেন তলপেট ব্যথা মাসিকের সময় বা মেলামেশার সময় ব্যথা, এই সমস্ত সিম্পটম যদি থাকে তখন কিন্তু আসতে হবে। হুম? বা যদি পেলভিক ইনফেকশন এর হিস্ট্রি যেটাকে আমরা বলি যে মেলামেশার সময় ব্যথা, সাদা স্রাব যাওয়া, এগুলা যদি থাকে এই সময়ে কিন্তু আসতে হবে। অনিয়মিত মাসিক যেমন পিসিওএস, পলিসিস্টিক সিনড্রোম, এগুলা থাকলে কিন্তু ১ বছর বসে বা ৬ মাস বসে থাকা উচিত না। সাথে ডক্টরের কাছে যেতে হবে। আরেকটা ব্যাপার, আ হুম, যেরকম হুম, যদি মেলের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে ১ বছর পরে যাব বা ৬ মাস পরে যাব, এমন না। কিছু বিশেষ কন্ডিশনে কিন্তু সাথে আরো ফার্টিলিটি আগেই ডক্টরের কাজটা সাথে চলে আসতে হবে। কনসাল্ট অনেক করতে ধন্যবাদ হবে। ম্যাডাম। জি, অনেক ধন্যবাদ। এখানে আমরা একটু আ গুরুত্বপূর্ণ একটা বিষয়ে যেহেতু কথা বলছি এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে আগে আপনার ড্রিম ফার্টিলিটি কেয়ার কে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ধরনের ইনিশিয়েটিভ এর মাধ্যমে শুধুমাত্র কিন্তু আমরা নিজেদের ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করছি না। আমরা কিন্তু দর্শক বা জনগণ যাদের এই প্রবলেম গুলো আছে তাদেরকেও কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি যে তাদের সমস্যাগুলোর সমাধান আছে এবং তো আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী প্রোগ্রামের মধ্যে দিয়ে কিভাবে করে আসলে কোন টেস্ট গুলো করা উচিত এবং সেই টেস্ট গুলোর রেজাল্ট কি আসলে আমরা কিভাবে চিকিৎসা নেবো সেগুলো জানার। তার প্রথম ধাপে আপনি জানতে চাচ্ছি যে অনেক সময় দেখা যায় যখন ডক্টরের চেম্বারে আসেন একটা নারী একাই আসেন তার মার সাথে কিংবা শাশুড়ির সাথে আসেন। খুব কম সময়ে হাজবেন্ড অনেক পরে এখনকার আধুনিক হাজবেন্ডের কথা বলা হচ্ছে না যারা কিন্তু একটু আধুনিক মনা কিন্তু যারা একটু ভাবেন যে আমি ডাক্তার কাছে যাবো কেন এটা তো মহিলারাই গর্ভধারণ করবে তারাই প্রেগনেন্ট হবে আমার হয়তো বা ডক্টর কাছে যাওয়া লাগবে না তুমি মাকে নিয়ে যাও বা তোমার শাশুড়িকে নিয়ে যাও এরকম ধরনের একটা ট্রেডিশন থাকে বাট এটা আসলে কতটুকু সঠিক আমাদের কি দুইজনের পরীক্ষা নিরীক্ষা করা উচিত কিনা আর যদি দুইজনেরই পরীক্ষা নিরীক্ষা করা উচিত তাহলে কি কি পরীক্ষাগুলো করতে পারি আমরা। হ্যাঁ, আমি ফার্স্ট এই বলব এটা কিন্তু একটা ভুল ধারণার মধ্যেই পড়ে যে শাশুড়ি, মা অথবা কোনো রিলেটিভস এর সাথে ডক্টরের কাছে আসা। আমি হুম বলব হুম এখানে হাসব্যান্ড ওয়াইফ ২ জনে মিলে আসবে। ঠিক আছে? কারণ বাচ্চাটা কিন্তু ওয়াইফের পেটে হলেও হাসব্যান্ড থেকে স্পার্মটা আসবে ফিমেল থেকে, ওভামটা এসে তারপরে তো বাচ্চাটা হবে। এখানে কিন্তু ২ জন থেকেই 50-50 আসবে। এটা আমাদেরকে বুঝাইতে হবে তাদেরকে যে মা মেল ফিমেল ২ জনের কারণেই বাচ্চা হয় এবং যদি সমস্যা হয় যে তাহলে মেল ফিমেল উভয়ের জন্য হতে পারে অথবা ফিমেলের জন্য হতে পারে অথবা মেলের জন্যও হতে পারে। জন্য হতে এখানে পারে আমরা একটা হুম বিষয় যেটা দেখি ১ম এই যখন আমাদের কাছে কোনো কাপল আসে, হ্যাঁ? তখন ফার্স্ট এই দেখি যে ফিমেলই বলে যে মানে হুম হুম ওনার ওয়াইফই বলে যে আমার হাসব্যান্ডের তো কোনো প্রবলেম নাই মেলামেশা করতে হুম বা হুম কোনো ধরনের সমস্যা নাই। হ্যাঁ? এটা বলে। আবার হাসব্যান্ড বলে না আমি তো সব ফিট, একবারে ফিট। আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু আমাদেরকে ওনাদের কাউন্সেলিং করতে হবে যে আ আপনার এবং আপনার ওয়াইফের ২ জনেরই কিন্তু প্রবলেম থাকতে পারে। অথবা পরীক্ষা-নিরীক্ষা করার পরে দেখা যায় যে মেলের সমস্যা, ফিমেলের কোনো প্রবলেম নেই। হুম? এটা কিন্তু নিয়মিতই হচ্ছে। হুম তারপরে হুম এজন্য আমাদের ফার্স্ট এ উনাদের কাউন্সেলিং করে আমরা মেল এবং ফিমেলকে বেসলাইন টেস্ট গুলো করে ফেলি। আমি করে ফেলতে ফার্স্ট এই পারি। তো ১ম এই আমি মেলকে কাউন্সেলিং করে উনার প্রেসক্রিপশনটা দিয়ে ফেলি এবং উনার টেস্ট গুলো করে ফেলি। করে উনাকে ফেলতে মেলের ক্ষেত্রে যেটা ফার্স্ট আমরা টেস্ট করব, সেটা হচ্ছে সিমেন এনালাইসিস, হ্যাঁ? এটাই কিন্তু একটা প্রধান টেস্ট। এই হুম সিমেন হুম এনালাইসিস করলেই কিন্তু ওখান থেকে আমরা শুক্রাণুর কাউন্ট, তারপর গতিশীলতা, মরফোলজি বা গঠনগত কোনো প্রবলেম আছে কিনা
এখান থেকে বের হয়ে আসে। সেটা আমরা হুম, দেখতে পারবো। এখানে ম্যাডাম দেখতে একটু পারবো। জানার চেষ্টা করব, এই জায়গাটাতে একটু ইয়ে করব যে পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র সিমেন অ্যানালাইসিসটা কিন্তু না, একমাত্র না, পরীক্ষা, এবং এটা দিয়ে কিন্তু আমরা হুম, মোটামুটি ভাবে হ্যাঁ, কিন্তু অনেক এর কিছু সাথে দেখতে আমরা পাই। আরো কিছু টেস্ট করে ফেলি, যেমন হচ্ছে থাইরয়েড এবং প্রোল্যাকটিন। হ্যাঁ, থাইরয়েড ওকে। এবং প্রোল্যাকটিন যদি ইমব্যালেন্স থাকে, তখন কিন্তু হুম, হুম। শুক্রাণুর যে উৎপাদন, গতিশীলতা এগুলা কিন্তু কমে যায়, এবং এক্ষেত্রে এখান থেকে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। সাথে হুম, আমরা হুম। এলএইচ এবং এফএসএইচ এই ২ টা হরমোনও দেখি, এবং টেস্টোস্টেরন হরমোনটাও দেখি। হ্যাঁ? এখান থেকে দেখি আমরা। মোটামুটি আমাদের সব বের হয়ে আসে। আরেকটা জিনিস, যদি স্পার্মের কাউন্ট খুব কম থাকে অথবা হুম, হুম। অ্যাজোস্পার্মিয়া থাকে, তখন কিন্তু কিছু জেনেটিক টেস্টিং এবং স্ক্রোটাল যে আল্ট্রাসোনোগ্রাফি এগুলোও করে ফেলি। আরেকটা করে জিনিস ফেলি। আছে অ্যান্টি স্পার্ম অ্যান্টিবডি, হ্যাঁ? এটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে ইনফার্টিলিটির জন্য দায়ী। অ্যান্টি স্পার্ম তাই। অ্যান্টিবডিটা কিন্তু খুবই রেয়ার, বাট এটা কিন্তু ইম্পোর্টেন্ট। মানে স্পার্মটার ইম্পোর্টেন্ট। এগেইনস্ট এ আ মেলের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যার জন্য স্পার্মটাকে ওকে। কাজ করতে দেয় না। হুম? এই অনেক এই ধন্যবাদ ম্যাডাম। এখানে আমরা একটু আপনাকে ইন্টারাপ্ট করবো এই জায়গাটাতে, যে এই যে পুরুষদের এই সমস্ত টেস্ট গুলো যদি দেখা যায় যে সিমেন অ্যানালাইসিস করে তার রিপোর্টটা ভালো থাকে, তারপরে কি দেই, নাকি তার একই সাথে আমরা টেস্ট গুলো করি, নাকি শুধুমাত্র প্রথমত আমরা কি সিমেন অ্যানালাইসিসটা করি কিনা, তারপরে কি এই টেস্ট গুলোতে আসে কিনা? উম মানে ফার্স্টেই আমরা সিমেন এনালাইসিস, সাথে হুম, হচ্ছে হুম। থাইরয়েড, প্রোল্যাকটিন এগুলা দিয়ে ফেলি। এগুলো দিয়ে দিই। এখান থেকে আচ্ছা। যদি কোনো প্রবলেম হয়, নেক্সট স্টেপে আমরা এই টেস্ট গুলা দিই। মানে দিয়ে দিই। সিম্পল, কিন্তু ২-৩ টা টেস্ট দিলে আমাদের প্রবলেম গুলো আইডেন্টিফাই হয়ে যায়। এখান থেকে যদি কোনো প্রবলেম ধরা পড়ে, তখন আমরা নেক্সট স্টেপে যাই। তখন আমরা ওইভাবে অনেক ট্রিটমেন্ট ধন্যবাদ। কাউন্সেলিং। চাচ্ছিলাম যে জি, আমরা জি। যেহেতু মেইল ইনফার্টিলিটিটা নিয়ে কথা বলছিলাম, যে মেইলের এই টেস্ট গুলো করার কারণে যদি কোনো ধরনের কোনো অসুবিধা পাওয়া যায়, তাহলে আমরা মেইল ইনফার্টিলিটিটাকে ডিল করার জন্য আমাদের পরবর্তী একটা পর্বে আমরা পুরো পর্বটাতে আমরা মেইল জি, ইনফার্টিলিটি জি, রেখেছি, জি। যে মেইল ওকে। ইনফার্টিলিটিতে তাদের লাইফস্টাইল থেকে শুরু করে কি ধরনের মেডিকেশন গুলো তারা খাবে, কখন খাবে, কিভাবে খাবে, কি প্রবলেমে কি করবে, সেগুলো সমস্ত কিছু আমরা সেই পর্বটিতে আলোচনা করব। আমরা ঠিক এই জায়গাটিতে ফিমেলের টেস্ট গুলো যদি একটু জানি, যে প্রথমত ফিমেলকে আমরা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি। আচ্ছা, ফিমেল মানে মেল ফিমেল যখনই আসে, মেলেরটা তো আমি বলেই ফেললাম। এখন ফিমেলের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আ সবাই বলে যে টিবিএস এবং হিস্টোসালপিঙ্গোগ্রাম পরীক্ষা করার জন্য। কিন্তু এখন কিন্তু হিস্টোসালপিঙ্গোগ্রাম যেটা, এটা করে না। ফার্স্ট এই আমরা কিন্তু আসলে যদি রুটিনলি একটা টিউব পরীক্ষা দিয়ে ফেলি, মানে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, যেটা এখন সবাই করে এবং পেইনফুল না, এবং খুব ইজিলি করা যায় এবং খুব সুন্দর করে বোঝাও যায়। হুম? এই হুম, হুম। ক্ষেত্রে যেটা হয়, সাথে টিবিএসটাও হয়ে যায়, মানে ট্রাইভাজিনাল সোনোগ্রাফিটাও হয়ে যায়। ইউটেরাসের স্ট্রাকচার, ইউটেরাসের কোনো প্রবলেম আছে কিনা দেখা যায়, কোনো টিউমার আছে কিনা, হ্যাঁ? আবার ওভারিতে যে অ্যান্টাল ফলিকল বা রিজার্ভটাও দেখা হয়ে যায়, এবং একই সাথে আমাদের যে টিউব, ইউটেরাস এবং ভ্যাজাইনা, এই যে ট্রাক্টটা প্যাটেন্ট আছে কিনা এটা আমরা বুঝে ফেলি। হুম? দেখার তাহলে চেষ্টা স্যালাইন করি। ইনফিউশন সোনোগ্রাফিটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। কিন্তু এখন হুম, মাঝে, হুম, মাঝে হুম। দেখা যায় যে হিস্টোসালপিঙ্গোগ্রাম করে নিয়ে আসে। এই ক্ষেত্রে কিন্তু টিউবাল ব্লক না থাকলেও বলে যে টিউবাল ব্লক আছে। মানে এটা এত আচ্ছা। পেইনফুল যে হুম, হুম। টিউবাল স্পাজম হয়ে এখানে ব্লক চলে আসে। হ্যাঁ? এটা কিন্তু চলে এখন আসে। টোটালি কেউ করে না। সাথে আমরা মেলের মতো ওই যে কিছু টেস্ট করে ফেলি, যেমন থাইরয়েড, হুম, প্রোল্যাকটিন এগুলা, হ্যাঁ? এগুলাতে যদি ওকে। কোনো প্রবলেম ধরা পড়ে, তখন আমরা নেক্সট স্টেপে যাই। আরেকটা স্টেপে যাই। জিনিস আমি বলব। আমরা এই প্রবলেম গুলো নিয়ে ম্যাডাম আরেকটু জানবো, যে একটা কাপল বিয়ে হলো, তারপরে দেখা গেল যে সে বাচ্চা নিতে চাচ্ছে। সেক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হচ্ছে এবং চেষ্টা করা ছাড়াই তারা ১ম এ প্রি কাউন্সেলিং নিতে চাচ্ছে, যে আমি এই সন্তান ধারণ করতে চাই, এবং সেটার জন্য যদি তাদের ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা থাইরয়েডের কোনো প্রবলেম থাকে, সেটাকে আমরা কিভাবে কারেক্ট করব তা আমরা জানবো। তার আগে আমরা একটা ছোট্ট আ আ বিরতি নিয়ে আসছি আমাদের আজকের পর্ব। আমরা আজকে আলোচনা করছিলাম যে কিভাবে করে আমরা এই যে ভুল ধারণাগুলো আ প্রেগন্যান্সিতে সবচেয়ে বেশি ভুল ধারণা আমার কাছে মনে হয় যে দক্ষিণ এশিয়া অঞ্চলে, বাংলাদেশে একটু বেশি, এবং আশেপাশের কান্ট্রি গুলোতেও আছে। যে একেবারেই ইয়ে থাকে যে মহিলাদের মনে হয় সমস্ত প্রবলেম ছেলেদের নেই। আর ছেলেদের প্রবলেম থাকলেও সেটাকে ট্রিট করতে চায় না। যদিও এই ধারণা থেকে কিন্তু অনেকেই বের হয়ে এসছেন। বাট তারপরে আমরা যখন দেখা যায় যে এই প্রবলেম গুলো পাই, সময় অনেক দূর এগিয়ে গেছে বা আমরা অনেক সময় হারিয়ে ফেলেছি। তো সেটা যাতে না হয়, সেইজন্যই আমাদের আজকের এই পর্বটির আয়োজন আমরা করেছি, যে ২ পক্ষকে এগিয়ে আসতে হবে, এবং যদি কোনো প্রবলেম থাকে আমরা যথাযথ সেন্টারে গিয়ে চিকিৎসা নিয়ে কিন্তু সেটা সমাধান করতে পারবো।
যাওয়ার আগে একটা কথা ম্যাডামের সাথে শেয়ার করছিলাম যে অনেক সময় দেখা যায় যে দম্পতিরা বিয়ের পরপরই বাচ্চা নিতে চাচ্ছেন এবং সেই ক্ষেত্রে একটা কাউন্সিলিং করতে চান, প্রি কাউন্সিলিং, এবং যদি তার কারো প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে বা থাইরয়েডের প্রবলেম থাকে, তখন কি আমরা এগুলোকে কারেক্ট করার জন্য মেজারমেন্ট নিই কিনা, এরপরে বাচ্চা নিতে বলি কিনা, নাকি তাকে আমরা ওই মেডিকেশন দিয়েই বলি যে ট্রাই করতে থাকেন, এই ধরনের বিষয়টাতে যদি আমাদের একটু সাজেস্ট করেন। হ্যাঁ, এটা অনেক ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কোশ্চেন, এবং এটা শুধু জরুরি না, এটা বলব যে অপরিহার্য। মানে কোনো কাপল যদি আমাদের কাছে আসে, ফার্স্টে আমরা তো এগুলো আইডেন্টিফাই করে ফেলবো। যদি থাইরয়েড, প্রোল্যাকটিন, ডায়াবেটিস এবং আপনার হাইপারটেনশন, হ্যাঁ? এগুলা হুম যদি হুম তার আইডেন্টিফাই হয় কোনোটা, তখন কিন্তু এটা যে কারেকশন করব সেটা না, এটা অপরিহার্য, মানে মাস্ট করতেই হবে। হ্যাঁ? কারো যদি থাইরয়েড এবং প্রোল্যাকটিন, মানে বিশেষ করে থাইরয়েড যেটা, এটা কিন্তু আমাদের শরীরের মাস্টার গ্ল্যান্ড, হ্যাঁ? এবং হুম হুম এটার কারণে তো বাচ্চা কনসিভ করতে চায় না, সেটা আলাদা। বাচ্চা কিন্তু আমরা যদি কনসিভ করতে চাই কোনো কাপল, তখন কিন্তু আমরা এই থাইরয়েড হরমোনটাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে, হ্যাঁ? সাথে ওকে। ডায়াবেটিসটাও। কারণ হচ্ছে থাইরয়েড যদি আমরা কন্ট্রোল না করি, কনসিভ করার পরে ১ম ৩ মাসে কিন্তু বাচ্চার যে মানসিক বিকাশ বা নিউরো ডেভেলপমেন্ট, এটা কিন্তু ডিস্টার্ব হয় এবং বাচ্চা পরে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এ ভোগে। এইজন্য অবশ্যই আমাদের থাইরয়েডটা কন্ট্রোল করতে হবে, এবং ডায়াবেটিসের জন্য কিন্তু বাচ্চার অ্যাবরশন হতে পারে এবং পরবর্তীতে বাচ্চার মায়েরও অনেক সময় দেখা যাবে যে থাইরয়েড এবং আ প্রেশার এবং ডায়াবেটিসের জন্য প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে বা প্রিম্যাচিউর বেবি যেটা বলে ওটা ডেভেলপ করতে পারে। প্রিম্যাচিউর বাচ্চাও হতে পারে, হ্যাঁ? এক্ষেত্রে হেল্প সিনড্রোম বা অনেক সময় দেখা যাবে খিঁচুনি ওঠার মতো সমস্যাগুলো হুম ধরা হুম পড়ে। এইজন্য আমরা কি করি, বাচ্চা কনসিভ মানে যখন আসে কোনো কাপল, এট লিস্ট ৩ মাস আগে থেকে আমরা ডায়াবেটিস, থাইরয়েড এগুলা সব কন্ট্রোল করে ফেলি। এবং তারপরে আমরা কি করি যে এটা হচ্ছে পরবর্তীতে কন্টিনিউ করতে বলি, এবং ড্রাগ গুলা কোনো কাপল যদি আ অ্যান্টি হাইপারটেনসিভ বা ক্রনিক হাইপারটেনশন এ ভোগে, হুম? তখন তো আমরা কিন্তু ড্রাগটাও চেঞ্জ করে ফেলি প্রেগন্যান্ট হলে। এটা আমরা কাউন্সেলিং করে ফেলি আগে। যে হুম আপনি এইটা খাচ্ছেন, কনসিভ করার পরে কিন্তু আপনার ওষুধটা চেঞ্জ হবে এবং আপনার থাইরয়েডটার লেভেল কিন্তু এমন থাকতে হবে। আপনার হুম হুম ডায়াবেটিসটা কিন্তু বিশেষ করে হিমোগ্লোবিন A1C 6.5 এর নিচে থাকতে হবে। থাকতে থাইরয়েডটা হবে। রাখতে হবে 2.5 এর নিচে। এভাবে আমরা ক্লিয়ার কাট বলে দেই। মানে সিলেক্টিভ কয়েকটা জিনিস কিন্তু এত বেশি ইম্পোর্টেন্ট যে আমরা হুম যদি হুম তখন কাউন্সেলিং করে ফেলি, তাহলে কিন্তু সবাই এলার্ট হয়ে যায়। হ্যাঁ? তাহলে অ্যালার্ট হয়ে যায়। প্রেগন্যান্সি রিলেটেড এই সমস্যাগুলো আর হয় না। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা দেখা যাচ্ছে কি যে যখন কাপলরা কিছুদিন চেষ্টা করে আসার পরে হয়তোবা বন্ধ্যাত্ব সমস্যাটা সেরকম ভাবে নেই, কিন্তু তিনি চাচ্ছেন যে তার প্রেগন্যান্সি আসুক বা বাচ্চা তিনি কনসিভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা কি ওভুলেশন পিরিয়ডটাকে একটু বাড়ানোর জন্য বা ওভুলেশনের টাইমটাকে বা ওভুলেশনটাকে ভালো করার জন্য কি কোনো ধরনের মেডিকেশন দিয়ে থাকি কিনা? আ যদি আমরা সব টেস্ট করার পরও হাসব্যান্ড ওয়াইফ এর হুম কোনো হুম প্রবলেম পাইলাম না, হ্যাঁ? তখন এটাকে হুম আমরা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলি। যে হুম সমস্যাটা আ কিছুই না, বাট বাচ্চা হচ্ছে না, হ্যাঁ? হুম এক্ষেত্রে হুম কিন্তু আমরা মেইনলি যেটা কাউন্সেলিং করি, দেখি ফার্স্ট এ কোনো দুশ্চিন্তা বা মানসিক স্ট্রেস বা ওয়েট রিডাকশন এগুলার কথা বলি, হ্যাঁ? বা হুম হুম। ফ্যামিলিয়াল পারিবারিক, মানে সামাজিক একটা, লাইফস্টাইল মডিফিকেশনটা হ্যাঁ, এখানে একটা একটা গুরুত্বপূর্ণ রোল বন্ডেজ প্লে করে। তৈরি হলো বা টেনশনটা ফ্রি হুম, থাকতে হবে। লাইফস্টাইলটা মডিফিকেশন বা হাসব্যান্ড এর ক্ষেত্রে যে ব্যাড হ্যাবিট বা আ ডায়েট বা অ্যান্টিঅক্সিডেন্ট এগুলা কিন্তু আমরা বলে থাকি, হ্যাঁ? হুম, হুম, এগুলা আরেকটা জিনিস যেটা বলব, সেটা হচ্ছে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডাকশনটা দিব। সব টেস্ট করার পরে তো হুম, হুম, সবকিছু ওকে। সুতরাং আমরা ওভুলেশন হুম, ইন্ডাকশন ড্রাগ দিয়ে কিন্তু স্টার্ট করতে পারি। হ্যাঁ? এটা হুম, ৬ থেকে ৬ মাস দেখার পরে আমরা, যদি না হয় তখন আমরা স্টেপ বাই স্টেপ ম্যানেজমেন্টটা বলি যে আইইউআই হুম, হুম, করতে পারেন, এবং একেবারে লাস্ট স্টেজে আমরা আইভিএফ এর কথা বলি। যেটা একেবারে রেয়ার। কিন্তু 80-90% ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ওভুলেশন ইন্ডাকশন এবং আইইউআই তে কভার হয়ে যায়। হুম? এক্ষেত্রে আমরা মেইনলি বলব যে কাউন্সেলিংটা আসে সেটা হচ্ছে মানসিক আ স্ট্রেস যেটা বা দুশ্চিন্তা এটা, এবং লাইফস্টাইল মডিফিকেশন, এবং সাথে কিছু হাসব্যান্ডকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফিমেলকে আমরা যে মায়োনিসিটল জাতীয় ওষুধ দিয়ে হুম, হুম। থাকি। যার জন্য শরীরের যে হরমোনাল ইমব্যালেন্স বা ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলা ঠিক হয়ে যায় এবং এমনিতেই গর্ভধারণ করে।
গর্ভধারণ করতে সক্ষম হয়। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আজকে যে বিষয়টিতে আমরা হাইলাইট করার চেষ্টা করছিলাম যে আমরা দেখা যায় কি যে অনেক ভুল ধারণা থাকে যে শুধুমাত্র মেয়েদেরই মনে হয় ইনফার্টিলিটি হয়, যেটা আপনার কথা থেকে উঠে আসলো যে শুধুমাত্র মেয়ে না, পুরুষ এবং মহিলা উভয়ই বন্ধ্যাত্বের জন্য কিন্তু দায়ী থাকে 50-50 এবং 40-40 বলা যেতে পারে। আর বাকি 20% মধ্যে দেখা যায় যে 10% আননোন কোনো কারণে আমরা বলতে পারছি না কেন, আর বাকি 10% দেখা যায় যে দুই পক্ষের মিলিয়ে হচ্ছে। হ্যাঁ, সো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতে চেষ্টা করব যে ফিমেল বন্ধ্যাত্বের সবচেয়ে বড় কারণ সেগুলো কি এবং সেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এবং ইনফার্টিলিটি কেয়ার কিভাবে হেল্প করছে সেখানে। সেই সাথে আমরা অবশ্যই পুরুষ বন্ধ্যত্ব নিয়ে কথা বলবো এবং অনেক ধরনের মেডিকেশন এখন পুরুষ বন্ধ্যত্বের জন্য কাজ করছে। সেখানে কি কি মেডিকেশন গুলো কখন খেতে হবে, কিভাবে খেতে হবে সেগুলো নিয়ে কথা বলবো। আজকে যেহেতু বিষয়টিকে আমরা রেখেছিলাম যে বন্ধ্যত্ব কিছু ভুল ধারণা, সেটা নিয়ে যদি শেষ কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে। আমি বলব যে আমরা কিন্তু এখন অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছি। মানে আধুনিকতার সাথেই কিন্তু আমাদের এখন রিলেশন। আমরা কিন্তু এখন ব্যাকডেট বা পিছনে যাচ্ছি না। হ্যাঁ? না। সুতরাং এই জিনিসগুলো এখন একেবারেই পরিষ্কার যে ফার্টিলিটি মানে ইনফার্টিলিটি যেটা মেল ফিমেল আমাদের ২ জনের জন্য রেসপন্সিবল। হ্যাঁ? যেটা একেবারে পার্সেন্টেজ দিয়ে আমরা বলতে পারি 40% ফিমেল, 40% মেল, 10% মেল ফিমেল বোথ এবং 10% আনএক্সপ্লেইনড। সুতরাং এখান থেকে আমাদের মেলকে একেবারে নির্দোষ বা একেবারে সবকিছু ঠিক আছে এটা বলার কোনো সুযোগ নাই। হুম? হুম, সুতরাং হুম, আমি বলব যে আমরা একসাথে এগিয়ে আসবো। মেল ফিমেল ২ জনকেই কাউন্সেলিং করব। ২ জনকে সমানভাবে পার্টিসিপেট করতে হবে এবং আরেকটা বিষয় যেটা সেটা আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ এটাকেও কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে আ ইনফার্টিলিটি কিন্তু কোনো অভিশাপ না। এটা একটা হুম, হুম, চিকিৎসা আছে এবং অন্য ৫ টা রোগের মতো এটা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। এবং আমাদের যেটা বলতে চাই আমি যে মানসিক যে স্ট্রেসটা, হুম? মানসিক স্ট্রেসটা কিন্তু আমাদের কমাতে হবে এবং বলতে আমাদের হবে। সবাইকে সাহায্য করতে হবে যে একটা আ ইনফার্টাইল কাপল কে কিভাবে সামনে হুম, হুম, এগিয়ে নেওয়া যায়, চিকিৎসার জন্য সাহায্য করা যায়। সে যাতে বাবা-মা হতে পারে, তাই না? কারণ বাবা-মা ডাকটা কিন্তু অনেক মধুর। শুধু মা বলব না, হুম, হুম, বাবা ডাকটাও মধুর। একসাথেই বলব। যেহেতু আমরা একসাথে আগাচ্ছি। হুম। ঠিক আছে? এটা অনেক বলে আমি ধন্যবাদ ম্যাডাম। অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য এবং আশা করি পরবর্তী প্রোগ্রাম গুলোতে যারা আমাদের সাথে থাকবেন খুব সুন্দর করে কিন্তু আমরা একে একে বিভিন্ন প্রবলেম গুলো তুলে ধরবো এবং সেই চিকিৎসাগুলো কোথায় পাওয়া যাচ্ছে, কতটুকু অ্যাভেলেবেল আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশ কিন্তু এই ইনফার্টিলিটি চিকিৎসায় অনেক দূরে এগিয়ে গিয়েছে। ড্রিম ফার্টিলিটি কেয়ার হচ্ছে তার একটি উদাহরণ। তো আমরা আজকের প্রোগ্রামটি আর দীর্ঘায়িত না করে আজকের প্রোগ্রামটি আমরা চেষ্টা করব এখানে শেষ করার জন্য এবং আগামী পর্বে আমরা চেষ্টা করব যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওএস খুব গুরুত্বপূর্ণ একটি টার্ম। যদি আমরা ইনফার্টিলিটি কারণ হিসেবে ধরে থাকি এটিকে, বাট এটি কিন্তু আমরা খুব সহজেই প্রতিরোধ করতে পারি। কি কি চিকিৎসা নিয়ে করতে পারি এবং কিভাবে করতে পারি সেটা নিয়ে জানবো। আম তার আগে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আমাদের ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা রায়ের বন্ধ্যত্ব চিকিৎসা নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে। দর্শক আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।